এই ভিডিওটা দেখে যদি তোমরা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করো, একটুকু কোথাও ভুল হবে না। এটার আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং যেমন বলেছি হুবহু তোমরা ফর্মটা ফিল আপ করো। প্রত্যেকটা জিনিস আমি নিখুঁতভাবে বলেছি। এই ভিডিওটা দেখার পর স্টেপ বাই স্টেপ ফলো করে চলো, কোথাও কোনো ডাউট হবে না, কোনো কিছু অন্য ভিডিও দেখারও প্রয়োজন হবে না। আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, কিন্তু সেখানে আমি ইংলিশে লিখেছি। তো আমাকে অনেকে বলল যে মাস্টার একটা আমাদেরকে বাংলায় বানিয়ে দাও। তাই আমি আজকে বাংলায় তোমাদের জন্য এটা বানিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সকলে জানো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে এবং লোক অনেক টেনশনে আছে কিভাবে আমি ফর্মটা ফিল আপ করবো, যে আমার কোনো কিছু একটুকুও ভুল না হয়। এখানে আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, যে কোনো জায়গায় কিচ্ছু ভুল হবে না। মানে এটা ফিল আপ পুরোটাই করা আছে, আমার কোন জায়গায় কি ফিল আপ করতে হয় আমি সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যখন এই ফর্মটা ফিল আপ করবে পাশে কি কি রাখবে সেটা বলে দিচ্ছি। তোমরা পাশে রাখবে আধার কার্ড, ব্যাংক পাসবুক, প্যান কার্ড, রেশন কার্ড। ঠিক আছে, এটা পরিবারের কতজন ভরতে পারবে? পরিবারে ৫ জন সদস্য। আর যদি পরিবারের হেড কোনো মহিলা হয়ে থাকে তাহলে ৬ জন সদস্য। এই ফর্মটা একইটা ফর্মে ৬ জনের হবে। তো তোমরা বেশি চিন্তা করো না, ফর্মের মধ্যে বিশেষ কিছু নেই যে ফর্মটা ভরা খুব বেশি মুশকিল হবে, যে কেউ ফর্মটা ভরতে পারবে, খুব সহজ। চলো ফর্মটা শুরু করছি। কোথায় কি লিখবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। এখানে দেখো আমি লিখেছি পরিবারের প্রধানের নাম, মানে হেড অফ দ্য ফ্যামিলি। পরিবারে আমরা একজন আছে গার্জেন মনে করি, সেই গার্জেনের নাম। যেমন এখানে লেখা আছে পূরণ মাহাতো। তোমরা বলবে পুরুষের নাম? হ্যাঁ, যে হেড অফ দ্য ফ্যামিলি হবে, পুরুষ হোক মহিলা হোক যে হয়, তার নাম। জন্ম তারিখ, এর জন্ম তারিখ। ঠিক আছে, এখানে যার আমরা নাম লিখেছি তার জন্ম তারিখ। পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে এগুলো আমি কাল্পনিক লিখেছি। পরিবারের প্রধানের ধরো এটা আধার নাম্বার, তো আমি এটা লিখেছি। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি পারিবারিক আইডি আছে তাহলে এখানে, যদি না থাকে তাহলে খালি থাকতে দিও। পরিবারের সদস্যের সংখ্যা, আপনাদের পরিবারে কতজন সদস্য আছে? ৫, ৪, ৩, ২, ১, ৭, ১০, যতজন সদস্য আছে, মেম্বার যতজন আছে, আপনাদের পরিবারে যতজন লোক আছেন সেইটা এখানে লিখতে হবে। শুধু মহিলা না, পরিবারে যতজন আছে সেইটা এখানে লিখতে হবে। পরেরটা দেখো, ঠিকানা লিখতে হবে। যেটা আপনাদের ঠিকানা এরকম ভাবে লিখতে হবে, সম্পূর্ণ ঠিকানাটা, গ্রাম থেকে শুরু করে পোস্ট, জেলা, থানা সব কিছু লিখে দাও। এবং তারপরে লিখবে যোগাযোগ নাম্বার, সেই মোবাইল নাম্বারটা যেটা আধার কার্ডে এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা আছে। এখানে দেখো লেখা আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার এখানে লিখতে হবে। এখানে দেওয়া আছে সদস্য ১, ২, ৩, ৪, ৫ করে এরকম লেখা আছে। তো সেখানে তাদের, যেমন হেড অফ দ্য ফ্যামিলি প্রথমে নাম লিখেছি, নামটা না লিখলেও চলবে, শুধু এদিকে কিছু ফিল আপ করো না। যদি পুরুষ থাকে তাহলে এখানে হ্যাঁটাই টিক দাও না। যদি মহিলা থাকে, অন্নপূর্ণা ভান্ডারের জন্য যদি প্রয়োজন হয় ফর্মটা ফিল আপ, পরিবারের প্রধানও ফর্মটা ফিল আপ করে, তাহলে কি ঠিক করব। কারণ এখানে লেখা আছে, কি লেখা আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। প্রধানও যদি করে থাকে তাহলে হ্যাঁ, যেহেতু এটা পুরুষ মানুষ এটা করে না, সেই জন্য আমি হ্যাঁটা টিক দিইনি। পূজা মাহাতো আছে সদস্য একে, তার জন্য টিক দিয়েছি, তার নাম লিখেছি, তার জন্ম তারিখ লিখেছি, সে স্ত্রী। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, পরিবারের প্রধানের মেয়ে হয় তাই মেয়ে লিখেছি এবং তার আধার নাম্বার দিয়েছি। এগুলোই কাল্পনিক, ঠিক আছে। তারপর দেখো পরিবারের সদস্য ২ এ লিখেছি বিপাশা মাহাতো, তার জন্ম তারিখ লিখেছি, তার লিঙ্গ লিখেছি স্ত্রীলিঙ্গ, যেহেতু মহিলা তাই স্ত্রী লিখেছি। এখানে মহিলাও লিখতে পারো, ঠিক আছে, আমি স্ত্রী লিখেছি, তোমরা মহিলাও লিখতে পারো। তারপর ওদের বাড়িতে আর একটা সদস্য আছে, প্রেম। ঠিক আছে, আর প্রেম তো অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করবে না, তাই এটাই টিক দিইনি। আর সদস্য, যদি সদস্য আরো আছে আপনাদের পরিবারে তাহলে সেইগুলো নামগুলো পুরো লিখবেন এখানে।
2 নম্বর পেজে আছে 10-এ লেখা আছে কি পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক মানে কি 18 বছরের উপরে যারা আছে তাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সাথে সাথে উপরে পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে। তারপরে সদস্য এক যে আছে পরিবার, যেমন আমি ওখানে লিখেছি পূজা মাহাতো, তাহলে এখানে সদস্য একের নাম, অ্যাকাউন্ট নাম্বার আর ব্যাংকের আইএফএসসি কোড, যেমন এখানে আমি দিয়েছি। প্রত্যেকটা ব্যাংকের আইএফএসসি কোড থাকে, সেই আইএফএসসি কোডটা লিখতে হবে। চলো আগে দিকে যাই। এপিক নাম্বার, এই দেখো এটা হচ্ছে ভোটার কার্ড। ভোটার কার্ডের এখানে দেওয়া থাকে এপিক নাম্বার, এটাকে বলা হয় এপিক নাম্বার। ঠিক আছে, তো এই নাম্বারটা এখানে লিখতে হবে। পরিবারের প্রধানের এপিক নাম্বারটা লিখতে হবে, তারপরে লিখতে হবে এখানে দেখো লেখা আছে বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর। এই ভোটার আইডিটা যদি তোমরা উল্টে দেখো তাহলে দেখবে এখানে লেখা আছে বিধানসভার নাম, নিচে লেখা আছে আমার যেমন বাঘমুন্ডি বিধানসভা, তাহলে বাঘমুন্ডি বিধানসভা লেখা আছে বাঘমুন্ডি অংশ 240। ঠিক আছে, তো এইটা লিখতে হবে। এটা ইংলিশে দেখালাম, এটা এমন ব্যাপার না যে বাংলায় লেখা নেই, বাংলা দেখো উপরে লেখা আছে বাঘমুন্ডি। ঠিক আছে, এখানে লেখা আছে বাঘমুন্ডি 240। সদস্য একের ক্ষেত্রেও সেটা, সদস্য দুইয়ের ক্ষেত্রেও সেটা, সদস্য তিনের ক্ষেত্রেও সেটা, এইরকম করে সবার লিখবে। 3 নম্বর পাতায় 12 কি আছে দেখো তোমরা, বিভাগ, অর্থাৎ সে জেনারেল ক্যাটাগরির মানে অসংরক্ষিত, সে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী অর্থাৎ ইডাব্লিউএস থেকে আসে, তফসিলি জাতি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, সেটা লিখতে হবে। ধরো আমি যার ফর্মটা ফিল আপ করছি সে ওবিসি, তো আমি দিয়েছি ওবিসিটা। ঠিক, আর রেশন কার্ড এখানে খ নম্বরে বলা আছে রেশন কার্ড খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এখন অধিকাংশ পরিবারের আছে, যদি আপনাদের থাকে তাহলে আপনারাও করবেন। হ্যাঁ, যদি থাকে তাহলে কি করতে হবে, নিচে চলে আসুন, দেখুন যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। আমার কার্ডটা হয় এরকম ওয়াই, তো আমি এটাই ঠিক করেছি, যার যেটা হবে সেটা দেখে নিয়ে আর রাশন কার্ডটা দেখে নিয়ে ঠিক করবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তুলে তাহলে হ্যাঁ, যদি তুলে না তাহলে না। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? আপনার বাড়িতে যদি 3টের বেশি পাকা ঘর আছে তাহলে হ্যাঁ করতে হবে, যদি না থাকে তাহলে না করবেন, যেমন আমি না করেছি। পারিবারিক জমির মালিকানা, পরিবারের জমির মালিককে আছে, আপনাদের নামে জমি আছে? যদি আছে তাহলে হ্যাঁ, না থাকলে না। এরপরে দেখো পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ কত। লোক এই জায়গাটায় এসে বিভ্রান্ত হয়ে যায়, ভাই কি করব, এখানে কিভাবে ফিল আপ করবো। ধরো আমার আছে 1 বিঘা জমি, 1 বিঘা সমান 33 শতক হয়, এখানে শতকে লিখতে হবে। তো কাল্পনিকভাবে আমি দিয়েছি আমার আছে ধরো 3 বিঘা জমি, তাহলে 99 শতক। এটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা ভুল করো না। ঠিক আছে, তোমরা বিঘায় দেখবে যে কত আছে, তাকে 33 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। ঠিক আছে, হলে তোমাদের শতকে বার হবে। এবারে একটা দেখো 4 নম্বরটা, 4 নম্বর পেজে 4 নম্বরটা বলছি। যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? আপনাদের ঘরে যদি কারো 4 চাকার গাড়ি থাকে তাহলে এটা ঠিক আছে, আমার নেই তো আমি নাটাই ঠিক করেছি। যদি কারো থাকে 4 চাকা গাড়ি তাহলে হ্যাঁ বলে নিয়ে এখানে উল্লেখ করতে হবে, গাড়ির নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, গাড়ির মডেল কি সেটাও বলতে হবে। ঠিক আছে, মানে কি আছে, ট্রাক্টর আছে, গাড়ি আছে, জিপ আছে, লরি আছে, যেটা আছে সেটা এখানে লিখতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি আপনাদের পরিবারে কেউ এমন আছে যার স্বাস্থ্য বীমা আছে, ঠিক আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, তাহলে এটা এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, যদি থাকে, যেমন অনেক লোকের এলআইসি স্বাস্থ্য বীমা থাকে, এলআইসি ম্যাচুরিটি হওয়াটা বলছি না, এলআইসি স্বাস্থ্য বীমা থাকে বা বিভিন্ন জায়গায় স্বাস্থ্য বীমা থাকে, তাহলে স্বাস্থ্য বীমা থাকলে যার থাকবে, ধরো যে সদস্য একের আছে কিন্তু বেসরকারি স্বাস্থ্য বীমা আছে, তাহলে সেটা লিখতে হবে। বীমার অঙ্ক কতটা স্বাস্থ্য বীমা আছে সেটা লিখতে হবে, প্রিমিয়ামের বিবরণটাও এখানে দিতে হবে। এই এলআইসি যারা আছে ওরাও করতে পারে। ঠিক, স্বাস্থ্য বীমা যার নেই তার এটা দেখার কিছু দরকার নেই, উপরে
উপরে না করে নিয়ে চুপচাপ চলে আসবে। আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি করে থাকে তাহলে হ্যাঁ, যদি না তাহলে নাটাই টিক দিয়ে ছেড়ে দেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে? হ্যাঁ, আজকাল অধিকাংশ পরিবারে প্যান কার্ড আছে। যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ, এবং হ্যাঁ করার পর যদি হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানের প্যান কার্ড আছে, তাহলে প্রথমে ওর নাম এবং তার প্যান কার্ড নাম্বার, এগুলি সব আমি কাল্পনিক লিখেছি। সদস্য একের নাম, তারপর তার প্যান কার্ড নাম্বার, সদস্য দুইয়ের নাম, তারপর তার প্যান কার্ড নাম্বার, এরকম করেই করতে হবে। আগে দিকে যাই। 5 নম্বর পাতায় কর্মসংস্থান, পরিবারের প্রধান, অর্থাৎ আপনাদের পরিবারে কেউ কি আছে যে সরকারি বেসরকারি কোনো কিছু চাকরি বাকরি করে? যদি করে থাকে তাহলে এখানে লিখতে হবে পরিবারের প্রধান কি করে। তো এখানে দিয়েছি আমি অসাংগঠনিক ক্ষেত্রে স্বনিযুক্ত, অর্থাৎ কৃষক সে, তাই আমি এটা দিয়েছি। ঠিক আছে, কেউ কারিগর হতে পারে, কেউ শিল্পী হতে পারে, কেউ অন্য রাজ্যে বা অন্য দেশে কাজ করে হলে পরিযায়ী শ্রমিকটা দিবে। কি বললাম, অন্য রাজ্যে বা অন্য দেশে যদি কাজ করে তাহলে পরিযায়ী শ্রমিকটা দিবে। যদি বেকার হয় তাহলে বেকারটাই ঠিক দিবে। যেমন এদিকে দেখো, সদস্য এক বেকার, তো সদস্য একের জন্য বেকার দিয়েছি। সদস্য দুই আংশিকভাবে কর্মরত, পার্ট টাইম জব করে, তো সদস্য দুইয়ের জন্য পার্ট টাইম জবটাই দিয়েছি ঠিক। এবং সদস্য তিন ধরো সেও বেকার, তাহলে বেকারটাই আমি টিক দিয়েছি। দেখো তোমরা 6 নম্বর পাতায় আছে পরিবারে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনাদের পরিবারে যদি 6 জন লোক আছে বা বেশি আছে, আপনাদের পরিবারে যতজন আছে তাদের মধ্যে কতজন শিক্ষিত? আমি যেটা লিখেছি 6 জন আছে ওরা পরিবারের সদস্য, 4 জন শিক্ষিত, 2 জন অশিক্ষিত। শিক্ষিত 4 ক্লাসও যদি পড়া থাকে তাহলে তাকে শিক্ষিতর মধ্যেই রাখবেন। আর যদি তার চেয়ে নিচে পড়া থাকে তাহলে হয়তো আপনারা অশিক্ষিত লিখতে পারেন, কিন্তু 4 ক্লাসও যদি পড়া থাকে তাহলে শিক্ষিতই তাকে রাখবেন। ঠিক আছে, 4-5 ক্লাস, কারণ আগেকার দিনে 4 ক্লাসটা পড়াটাকেও শিক্ষিতই ধরা হতো। ঠিক আছে, তাহলে দেখুন এখানে 4 জন লোক শিক্ষিত আছে, 2 জন লোক অশিক্ষিত আছে। প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক এখানে বলছি অর্থাৎ 18 বছরের উপরে। ঠিক আছে, 18 বছরের উপরে। ধরুন একজন ছেলে আছে বর্তমানে, যে আপনার ছেলে 8 ক্লাসে পড়ে, তার নিয়ে এখানে লিখবেন না, তার নিয়ে লেখার দরকার নেই। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক। ঠিক আছে, এবার দেখো পরিবারের প্রধান, পরিবারের প্রধান যে সে শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত, কারণ অষ্টম পাস করেছে। ধর বয়স ওর 56 বছর, কাল্পনিক ভাবে বলছি, অষ্টম পাস করেছে, কারেন্টলি সে পড়াশোনা করছে না, সেই জন্য দিয়েছি শিক্ষিত। কিন্তু এখন যদি কোনো বাচ্চা আছে যে 8 ক্লাসে পড়ছে, তার এখানে লিখবো কি না? এবার সদস্য এক শিক্ষিত, দশম পাস করেছে। সদস্য দুইও ধরো শিক্ষিত, 12 পাস করেছে। ঠিক আছে, দ্বাদশ পাস করেছে। আর যারা অশিক্ষিত, তাহলে অশিক্ষিতটাই টিক দেবো। ধরো সদস্য 3 অশিক্ষিত, তাহলে অশিক্ষিত টিক দিলে আর কিছু এখানে লিখতে হবে না। অনেকে ভাবছে শিক্ষিতটা MA BA পাস নাকি ওগুলোই টিক দিতে হবে কি? না না না, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার না। আচ্ছা, 7 নম্বর পাতায় দেখুন, কোন সদস্য যদি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, প্রধান, উপপ্রধান, পৌর স্থানীয় সংস্থার, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক হয়, তাহলে তাদের জন্য এটা। ঠিক আছে, তাদের জন্য এটা। এখানে আমি যাদের জন্য করছি সাধারণ দরিদ্র গরিব মানুষদের জন্য, তো আমি মেনেই নিচ্ছি যে তাদের ঘরে এরকম কেউ নেই, তা আমি নাটায় টিক দিয়েছি। যদি কারো পরিবারে থাকে তাহলে হ্যাঁটায় টিক দিয়ে সদস্য নাম্বারটা লিখতে হবে যিনি রয়েছেন। 7 নম্বর পাতা 6 নম্বরে এখানে দেখো কি লেখা আছে। লেখা আছে কোন সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি আপনাদের পরিবারে কেউ আছে সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন। যদি কেউ না পায়, যেমন আমার এই পরিবারে কেউ না, কেউ পাই না, তা আমি নাটাই টিক দিয়েছি। সরকারি পেনশন বলতে বিধবা ভাতা ধরুন, বা বৃদ্ধা ভাতা ধরুন, তো বৃদ্ধা ভাতাটা তো এমনিতে অন্নপূর্ণা ভান্ডারে পাবে না। যদি কেউ বিধবা ভাতা পেয়ে থাকে তাহলে সেটা ওখানে লিখতে হবে। ঠিক আছে, কোন সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? কোন সদস্য এমন আছে যারা জিএসটি পেড করে, অর্থাৎ এটা কাদের জন্য? কোনো বিজনেসম্যান, ঠিকাদার, ওদের জিএসটি করতে হয়েছে, তো জিএসটি যাদের আছে তাদেরকে হ্যাঁ করতে হবে এবং জিএসটি নাম্বারটা এখানে দিতে হবে। যাদের নেই তারা না করবে, আর কিছু ফিল আপ করতে হবে না। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকায় লিখতে হবে। আপনাদের পরিবারে বাৎসরিক আয় কত? ধরুন আমি এখানে 96,000 টাকা দিয়েছি, খুব ক্ষুদ্র দরিদ্র পরিবার, এই 96,000 টাকা, এটা ওদের জন্য বেশি। ঠিক আছে, আপনারা নিজের হিসাবে দেবেন। ঠিক আছে, আপনারা নিজের 1,00,000 2,00,000 টাকাও দিতে পারেন, ক্ষতি হবে না।
তবে এটাও ঠিক আছে। সিএএ আবেদন এর বর্তমান অবস্থা, যদি আপনারা কি অন্য কোনো দেশ থেকে এসেছেন আর এই দেশের সিটিজেন হতে চান, তাহলে এই আইন অনুযায়ী আপনাদের নামের মধ্যে যদি কোনো অবস্থা এরকম থাকে তাহলে এটার জন্য। তো আমি যে এলাকা থেকে আসি সেখানে এইটা কারো প্রয়োজন হবে না, তাই আমি এটাই কিছু আর বলছি না। এটা তোমরা ফিল আপ করো না, জাস্ট ছেড়ে দাও, ঠিক আছে? বা প্রযোজ্য নয় করে বাদ দিয়ে দাও, প্রযোজ্য নয় এটা ঠিক দাও, বাদ দিয়ে দাও, এটা কিচ্ছু ফিল আপ না করলেও চলবে। 8 নাম্বার পাতা, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি কারো থাকে তাহলে এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখানে ফিল আপ করতে হবে। অনেকে থাকে কিষাণ ক্রেডিট কার্ড, যারা কৃষক বন্ধু কার্ড আছে, যারা চাষি ভূষা লোক আছে, তাদের কিষাণ ক্রেডিট কার্ড বানাতে হয়। কৃষক বন্ধু কার্ড বলছি না, কিষাণ ক্রেডিট কার্ড, একটা কৃষক বন্ধু আইডি থাকে, ওটা এখানে ফিল আপ করো না, ঠিক আছে? কিষাণ ক্রেডিট কার্ড, ঠিক, যেখানে ব্যাংক থেকে লোনে টাকা পায়, চাষিরা ব্যাংক থেকে লোনে টাকা পায়, এরকম যদি কারো থাকে তাহলে এখানে সেটা ফিল আপ করতে হবে। যার নেই তাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। 8 নাম্বার পাতার শেষের দিকে এখানে দেখো, যদি এসআইআর এ নাম বাদ গেছে, ঠিক আছে, 2026-এর যে এসআইআর হলো ওটায় নাম বাদ গেছে এবং নামটি যদি ট্রিব্যুনালে আটকে আছে, তাহলে তারা কি করবে, তাদের জন্য এটা, ঠিক আছে? যদি হ্যাঁ, তাহলে মামলার বিবরণ দিতে হবে, ওদেরকে এখানে লিখতে হবে। যদি নেই, কোনো কিছু নেই, তাহলে প্রথমে তো এটা ইগনোর করা যায়, প্রযোজ্য নয় টিক দিয়ে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? পরিবারের যত সদস্য আছে তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় করব। কারো যদি নাম আছে যেটা বাদ গেছে, তাহলে তাদেরকে এটা বিবরণটা দিতে হবে। এবার দেখুন 9 নম্বর পাতায় কি দেওয়া আছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনাদের পরিবারে যদি কোনো শিশু আছে যারা বিদ্যালয়ে পড়ছে, ঠিক আছে, তাহলে সেটা এখানে লিখতে হবে 1 2 3 নাম্বার করে, যতজন শিশু আছে তাদের নাম লিখতে হবে। যেমন এখানে একজন শিশু আছে এর পরিবারে, তাহলে শিশুর নাম দিয়েছি এবং কোন শ্রেণীতে পড়ে সেটা দিয়েছি, সাথে সাথে বিদ্যালয়ের নামও দিতে হবে। আমি বিদ্যালয়ের নামটা লিখে নিই, বিদ্যালয়ের নামটা যদি কারো বাচ্চা থাকে আর সে পড়াশোনা করছে তাহলে অবশ্যই আপনারা বিদ্যালয়ের নামটাও দিবেন। এবং সেই স্কুলটা যে স্কুলে পড়ে সেটা সরকারি স্কুল নাকি বেসরকারি স্কুল, নাকি স্বীকৃত মাদ্রাসা, নাকি প্রাইভেট কোনো মাদ্রাসা, নাকি অন্যান্য, যদি এরকম থাকে তাহলে সেটাই ঠিক দেবেন। ধরো আমাদের রীতা পড়ে সরকারি স্কুলে, তো সরকারি দিলাম। আর স্কুলের নাম এবিসি লিখছি, হ্যাঁ এবিসি, স্কুলের নাম কাল্পনিক নাম দিলাম। তোমরা বাস্তবিকে নিজের যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের নাম দেবে। শিশু 2 3 যতজন শিশু আছে তাদের নিয়ে লেখো। 10 নাম্বারটা, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি বাড়িতে এমন শিশু আছে যাদের টিকাকরণ হয়েছে বা চলছে, ঠিক আছে, ছোট বাচ্চা তো ওদের তো টিকা হবে, তো শিশুদের যদি হ্যাঁ, তাহলে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে। এই পরিবারে একটি শিশু আছে 3 বছর বয়স, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, হ্যাঁ সম্পূর্ণ হয়েছে, যেটা হোক শুরু হয়েছে, এটা আমি টিক দিয়েছি। যদি টিকাকরণ হয়নি তাহলে এটাই টিক দিতে হবে। সদস্য 2 এর ক্ষেত্রেও সেরকম। লাস্টে এখানে 10 নাম্বার পেজে এটা একটা পয়েন্ট, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? ডিবিটির মাধ্যমে কোনো কি সুবিধা পাচ্ছেন? তো হ্যাঁ, এতদিন ধরে আমরা লক্ষ্মীর ভান্ডার পেতাম, তাই হ্যাঁ করতে হবে। পরিবারের প্রধান যদি পায়, পরিবারের প্রধান পেলে, এটা পরিবারের প্রধানের অংশ, ঠিক আছে, পরিবারের প্রধান যদি পায় তাহলে হ্যাঁ করব, না পেয়ে থাকলে না করব। যেমন এখানে আমি নাটাই টিক দিয়েছি, কিন্তু না হবে না, হ্যাঁ, হ্যাঁ হবে কিনা বলো? হ্যাঁ হবে না। পুরুষ মানুষ এই লক্ষ্মীর ভান্ডার পাবে কেন? ঠিক আছে, ওটা আমি উদাহরণ দেওয়ার জন্য করেছিলাম, লিখেছি, ঠিক আছে। যদি পেয়ে থাকেন, যেমন উদাহরণের জন্য আমি দিয়েছি লক্ষ্মীর ভান্ডার, যেটা ডিবিটির মাধ্যমে সরকারি সুবিধা পেয়ে থাকে সেগুলো লিখতে হবে, ঠিক আছে। এই অংশটা পরিবারের প্রধানের জন্য। পরে দেখো পরিবারের বাকি সদস্যদের জন্য জায়গা আছে। এই দেখো লক্ষ্মীর ভান্ডারটা কে পায়, লক্ষ্মীর ভান্ডারটা কে পায়? পরিবারের প্রধান যদি পুরুষ হয় সে তো পাবে না। লক্ষ্মীর ভান্ডার পায় সদস্য 1 মহিলা, তাহলে এখানে টিকটা দিতে হবে এখানে, এবং এখানে লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার কথাটা, ঠিক আছে। এবং এটা হচ্ছে শেষের পাত, এখানে স্বঘোষণা করা আছে, ঠিক আছে। এই জায়গাটায় নিজের নাম সই করতে হবে
এখানে টিক দিতে হবে যে মানে এই যত কিছু আমি কাগজপত্র দিচ্ছি, যত কিছু আমি বলছি সবকিছু সত্য, আমি সম্মত, নিজের স্বাক্ষর, ঠিক আছে। এবং এই অংশটা নিজে ফিল আপ করো না, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য সরকারি অফিসার যাকে জমা দিবে সে এটা ফিল আপ করবে, ঠিক আছে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং লোকেদের কাছে পৌঁছে দাও, যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করে তারা যেন এই ফর্মটা পায় এবং সঠিকভাবে ফিল আপ করতে পারে। যদি সত্যি করে তোমাদের হেল্প হয়েছে ডেফিনেটলি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুকে দেখলে আমাকে ফলো করে নাও।